সম্মানিত দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। আপনারা যেমনটি জানেন যে গতকাল ভারতের সাথে একটা প্রস্তুতি ম্যাচ হয়ে গেছে এবং সেখানে ভারতের স্কোর ছিল ৩২৪ এবং বাংলাদেশ করেছে ৮৪ রান। এই প্রস্তুতি ম্যাচ ঠিক আগামীকাল কিন্তু ১ তারিখ এবং প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ হতে যাচ্ছে, যেটি ইংল্যান্ডের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ। ম্যাচের ঠিক একদিন আগেই প্রস্তুতি ম্যাচ ছিল ভারতের। এই ম্যাচটি আসলে কেন এবং বাংলাদেশ এই মুহূর্তে যেই অবস্থানে আসলে আছে তাদের মেন্টালি আসলে কতটা তারা ফিট, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। এবং সম্মানিত দর্শক আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন, জানাতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপনাদের ভাবনার কথা। আজকে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন মোহাম্মদ আশরাফুল, সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট টিম, সেই সাথে আছেন হান্নান সরকার, সাবেক ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট টিম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ আশরাফুল, আপনাকে দিয়েই আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে যে পাকিস্তানের সাথে আমি যদি একটু ব্যাকফুটে চলে যাই, পাকিস্তানের সাথে আপনি ম্যাচটা দেখেছেন, সেখানেও একটা বড় স্কোর ছিল এবং সেটা আমি যদি বলি যে ৩৪১, একটা বড় বড় অনেক স্কোর হচ্ছে এবং বাংলাদেশ করেছে ৩৪১ এবং সেই সাথে পাকিস্তান ৩৪২-এ আসলে সেটা ওন করেছে। আবার আমি যদি ভারতের কথাটা বলি, কালকে একটা বড় স্কোর ছিল ৩২৪, বাংলাদেশ করেছে আপনার ৮৪। এই যে আগামীকাল শুরু হচ্ছে ইংল্যান্ডের সাথে আমাদের প্রথম ম্যাচ, তো প্রস্তুতি ম্যাচের ঠিক একদিন, আমি বলবো যে ইংল্যান্ডের সাথে ম্যাচ শুরু হওয়ার একদিন আগেই আসলে প্রস্তুতি ম্যাচ, সেটা আসলে কতটা মানে বাংলাদেশকে এই মুহূর্তে আসলে টিমটা কতটা আসলে ফিট, কি মনে হচ্ছে? একটু হয়তোবা মরালি ডাউন থাকবে, কারণ লাস্ট ম্যাচে ইন্ডিয়ার সাথে আমরা আরেকটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম। 84-এ অল আউট হওয়ার মতন টিম এই মুহূর্তে আমরা না, কারণ লাস্ট ম্যাচে আমরা পাকিস্তানের সাথে 341 করেছিলাম। সেই জায়গাতেও আমি মনে করি যে আসলে স্কোর কার্ডে যেটা দেখলাম যে সেখানে আমরা লাস্ট 5 ওভারে মাত্র 37 রান করেছিলাম। ওইখানেও কিন্তু অ্যাটলিস্ট 15 থেকে 20টা রান শর্ট হয়েছে আমাদের। ৩৪১-এর জায়গায় সেটা কিন্তু ৩৬০ হতে পারত। তো ওভারঅল আমি মনে করি যে যদিও এগুলো প্র্যাকটিস ম্যাচ, কারণ আমাদের টিম কিন্তু এই কথাটা না চন্ডিকা হাতুড়ে সিংহে যখন ম্যাচ শেষে সংবাদ সম্মেলন হচ্ছিল তখন উনিও বলছিলেন যে এটা আসলে ইটস এ প্র্যাকটিস ম্যাচ, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কিন্তু আমি বলবো যে ঠিক চ্যাম্পিয়ন্স ট্রফি আপনি দেখুন যে ভারতের ম্যাচ কিন্তু 4 তারিখে এবং আমাদের ম্যাচ কিন্তু 1 তারিখে এবং ঠিক আগের দিনে প্রস্তুতি ম্যাচ, আসলে সেটা আসলে কতটা মানে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। আসলে একটু তো করতে পারে, আবার উল্টাও হতে পারে, ভালো কিছু হওয়ার সম্ভাবনা বেশি আমি মনে করি। কারণ লাস্ট 2.5 বছর কিন্তু বাংলাদেশ টিম অসাধারণ ক্রিকেট খেলছে। আমরা নাম্বার 9 র্যাঙ্কিং এ ছিলাম 2015-এর ওয়ার্ল্ড কাপের সময়, এখন কিন্তু আমরা নাম্বার 6-এ চলে এসেছি। তো আমরা কিন্তু এই খারাপ ভালোর মধ্যেই লাস্ট 2.5 বছর যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু ভালোর সময় যাচ্ছে আমাদের। এবং আমি মনে করি যে আমাদের বিশেষ করে তামিম ফর্মে ছিল, সে কিন্তু লাস্ট ম্যাচে রেস্ট নিয়েছে, মাশরাফিও খেলে নাই। তো এদিক দিয়ে হয়তোবা আমরা একটু হয়তোবা কনফিডেন্স লো থাকতে পারে, কিন্তু আবার পজিটিভ দিক এটা আমি মনে করি যেহেতু এটা প্র্যাকটিস ম্যাচ, কোচ আসার পর থেকে কিন্তু আমাদের প্লেয়াররা অসাধারণ পারফরমেন্স করছে, কনফিডেন্স দিচ্ছে প্লেয়ারদের ফেয়ারলেস ক্রিকেট খেলার জন্য। যেহেতু খেলা শেষে সে কিন্তু বলছে যে এটা প্র্যাকটিস ম্যাচ, বেশি চিন্তা করার কিছু নাই। আমি আশা করব যে এইটা আসলে এইটাই যেন হয়, প্র্যাকটিস ম্যাচ চিন্তা না করে আমরা যেন মূল ম্যাচে যেন আমাদের বেস্ট পারফরমেন্সটা করতে পারি। টাফ ওপোনেন্ট আর কি, ইংল্যান্ড এই মুহূর্তে খুবই চমৎকার ক্রিকেট খেলছে। বিশেষ করে 2015-এর ওয়ার্ল্ড কাপে তাদের রেজাল্ট কিন্তু ভালো ছিল না, আমাদের সাথে হারার পর থেকে তারপর থেকে কিন্তু তাদের ক্রিকেটটা চেঞ্জ হয়ে গিয়েছে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে তারা কিন্তু অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে এবং ওভারঅলে আমরা সাধারণত জানি যে এখানে হাই স্কোরিং ম্যাচই হয় ম্যাক্সিমাম। যদিও কালকে আমরা বেশি ভালো ব্যাটিং করতে পারিনি, তারপর আমি মনে করি যে আর কি ফার্স্ট ম্যাচ যখন 1 তারিখে শুরু হবে ভালো একটা ম্যাচই আমরা দেখব। হান্নান সরকার, আপনার কাছে আমি শুনতে চাই যে যেই ম্যাচ সূচিটা আসলে ছিল সেটা আসলে চেঞ্জ হবার কি কোনো ছিল, যে আমরা চাইলে কি চেঞ্জ করতে পারতাম প্রস্তুতি ম্যাচটা যেটা ভারতের সাথে আসলে হলো? আপনি একটু ব্যাকফুটে যদি আমি বলি আবারও, যে পাকিস্তানের সাথে কিন্তু আমরা এত বড় একটা স্কোর করে হেরে গেছি, আবার সেই সাথে ভারতের সাথেও, তো আমাদের নিউজিল্যান্ডের সাথে আমরা ওন করে যেই মেন্টালি আমরা আসলে ফিট ছিলাম, আত্মবিশ্বাসটা আমাদের বেড়ে গিয়েছিল, সেটা কিন্তু কিছুটা হলেও বোধহয় কমেছে। সেই জায়গাটা থেকে আপনার ম্যাচ সময়সূচি আমরা আসলে চেঞ্জ করতে পারতাম কিনা? একটা জিনিস কি, ম্যাচ সূচি চেঞ্জ করার তো কোনো সুযোগই নেই, বিকজ এটা আইসিসি থেকে আগেই শিডিউল করা ছিল যে এভাবে এই প্রোগ্রামটা সাজানো হয়েছে, র্যাঙ্কিং অনুযায়ী প্রোগ্রামগুলো সাজানো, র্যাঙ্কিং অনুযায়ী কে কখন খেলবে সেটা সাজানো হয়েছে, সেখানে টিমের নামগুলো বসেছে। সো এখানে চেঞ্জ করার খুব একটা সুযোগ ছিল না। আর যেটা বলা হচ্ছে
এই যে কিন্তু ম্যাচগুলো একটা জিনিস আমি সবসময় লক্ষ্য করি যে ইন্ডিয়ার সাথেই কিন্তু আমাদের একটু কেমন জানি মানে সবকিছু কিছু কিছু ঘটনা আসলে ঘটে থাকে। আপনি যদি আমাদের লাস্ট ওয়ার্ল্ড কাপটা চিন্তা করেন সেখানেও কিন্তু অনেক কিছু ঘটেছে। আবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও কিন্তু ইন্ডিয়া বলেছে যে আমরা আসলে খেলবো না, একদম লাস্ট মোমেন্টে তারা কিন্তু টিম ঘোষণা করেছে। আবার দেখেন আপনি যে 4 তারিখে তাদের ম্যাচ, কিন্তু আমাদের কিন্তু খুব আগে আর কি। তো না, সবকিছু এটা- মিলে ওরা বোধহয় একটু বেশি প্রেফার। না, এটা আইসিসি থেকে যখন এই জিনিসগুলো করা হয় স্বাভাবিকভাবে কিছু জিনিস তাদের মাথায় রাখতে হয়। ইন্ডিয়া টিমের খেলাটা যেন টুর্নামেন্টের শেষ পর্যায়ে পর্যন্ত যেতে পারে এই জিনিসটা তাদের মাথায় রেখেই প্রোগ্রামটা সাজাতে হয়। বিকজ আমরা জানি যে আমাদের ওয়ার্ল্ড ক্রিকেট বা আইসিসি কিন্তু চলছে ইন্ডিয়ার স্পন্সরের উপর নির্ভর করেই। আইসিসির ম্যাক্সিমাম স্পন্সর ইভেন্টগুলোতে ম্যাক্সিমাম স্পন্সর কিন্তু ইন্ডিয়ার থেকে আসছে। সো ইন্ডিয়াকে শেষ পর্যন্ত না নিলে স্পন্সরের একটা নেগেটিভ প্রতিফলন Approach টা পড়তে থাকে, পারে। হ্যাঁ। সো সেই কারণে কিন্তু ইন্ডিয়ার ম্যাচগুলো সবসময় যেন শেষের দিক পর্যন্ত টানা যায় সেটা সবসময় তাদের আইসিসির ফোকাস রাখতে হয় বা ওই আচ্ছা। জিনিসটা মাথায় রেখেই সূচিটা সাজাতে হয়। এখন আসছি বাংলাদেশের রিসেন্ট যে পারফরমেন্সের বিষয়গুলো আমরা আনছি। আমরা পাকিস্তানের সঙ্গে খুব ভালো ব্যাটিং করেছি, এখানে খুব খারাপ ব্যাটিং করেছি। দুইটা ম্যাচে দুই ধরনের ক্যারেক্টার দেখেছি, বাট একটা জিনিস কিন্তু এই দুই ম্যাচে কমন ছিল, সেটা হলো দুইটা ম্যাচে আমরা বোলিং খারাপ করেছি। দুইটা ম্যাচে আমরা বোলিংয়ের জন্য কিন্তু মানে সাফার করতে হয়েছে। পাকিস্তানের সঙ্গে লাস্ট 10 ওভার, যেটা অ্যাশ বললো আমরা ব্যাটিংয়ে ফেল করেছি, বাট বোলিংয়েও কিন্তু আমরা খুব বাজে ফেল করেছি। 10 ওভারে 100-র উপর রান দরকার ছিল, 2 উইকেট হাতে ছিল, সেই ম্যাচ ওরা বের করে গেছে। 82 রান 82 আপনি রান একটা দরকার জিনিস ছিল। দেখেন যে মানে আজিঙ্কা রাহানে এবং হচ্ছে যে আপনার দীনেশ কার্তিক, ওরা কিন্তু দেখেন মুস্তাফিজ এবং রুবেলের বলে কিন্তু এক শুরুতে ধরনের out একটা চাপে ছিল। ঠিক তখন কিন্তু 1 রান এবং আপনার স্কোর বোধহয় হচ্ছে তখন 21 আর কি, 21 রান আর কি। সেই জায়গাটা থেকে হঠাৎ করেই না আপনার চেঞ্জ হয়ে গেল কিন্তু না, মুহূর্তের আমি ভেতরে। ওইটাই আসছি, মানে ওই দুই ম্যাচ থেকে আসছি এই জন্য যে প্রথমে যে বিষয়টা সেটা হলো বোলিংটা আমাদের স্পেশালি লাস্ট 10 ওভারের যে জায়গাটা, সেই জায়গাটায় কাজ করার সুযোগ রয়েছে। এই দুই ম্যাচ দেখার পরে এটা আরও বেশি কিন্তু আমরা দেখতে পেরেছি। এখন এখানে কোচ কিন্তু একটা জিনিস মেনশন করেছে, এটা আমাদের ওয়ার্ম আপ ম্যাচ ছিল, এটা মেইন ম্যাচ না। আপনি দেখবেন গতকালকে ম্যাচে আমরা দেখেছি মুস্তাফিজের 2 ওভার বাকি ছিল, রুবেলের 1 ওভার বাকি ছিল। আমরা কিন্তু জানি যখন আমাদের মেইন ম্যাচ আসবে এদের কোনো ওভার বাকি থাকবে না। দ্যাট মিনস বাকি সাকিবও বলারদের, মাত্র বল সাকিবও বল করেছে অল্প 3 ওভার। সো আমাদের কিন্তু মেইন বলাররা কিন্তু সেইভাবে বোলিং করেনি, বিকজ কোচের প্ল্যানই ছিল এটা আমরা সানজামকে একটু দেখে নিই, আমরা মিরাজকে একটু করাই স্লগ ওভারে কে কেমন করে, কোন সময়টা কে কেমন বল করে, এই জিনিসগুলো। এবং যদি ম্যাচে দলের প্রয়োজনে বল করতে হয় তারা যেন ওই জায়গায় মানসিকভাবে রেডি থাকে। এই যে এক্সপেরিমেন্টগুলো, এই সবগুলো বিষয় কিন্তু কোচ মাথায় রেখে এই দুইটা ম্যাচে কাজ করেছে। আপনি দেখবেন আমাদের তামিমকে রেস দেওয়া হয়েছে, রান করেছে, কনফিডেন্স পেয়েছে, রেস দেওয়া হয়েছে, যেটা বিরাট কোহলি করেছে। কালকে কিন্তু ব্যাটিং করেনি, বিকজ প্রতিটা প্লেয়ারের কনফিডেন্সের ব্যাপার ছিল, বা কনফিডেন্স আনার জন্য যেটুকু দরকার সেটুকু তারা করে নিয়েছে প্রিপারেশনটা। আমাদের যে বলাররা রয়েছে ম্যাক্সিমাম বলার ইয়াং বলার, সানজামুল, মিরাজ, মোসাদ্দেক যারা বোলিং করেছে তারা কিন্তু সবাই নতুন ক্রিকেটার, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। তাদেরকে ওই সিচুয়েশনে ওই কন্ডিশনে কীভাবে বল করতে হবে এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু কোচ প্ল্যানগুলো সাজিয়েছে। কালকে আমি অলরেডি আশরাফুলের সঙ্গে কথা বলছিলাম অফ দ্য রেকর্ডে, আচ্ছা। যে সাকিবের ক্যাপ্টেন্সি নিয়ে অনেকে কথা বলছে, আচ্ছা, যে এই সাকিব কোশ্চেন কিন্তু আমারও ছিল যে আসলে মাশরাফি ক্যাপ্টেন্সি সাকিবের করেনি বলে সাকিব এরকম করেছে। বাট আপনি একটা জিনিস দেখবেন, এটা কিন্তু সাকিবের প্ল্যান না, কোচ কিন্তু প্ল্যান করে দিয়েছে সাকিবকে আমরা এদেরকে দেখবো। এটা মাশরাফি হলো সেম প্ল্যানই করতো, যেটা পাকিস্তানের সঙ্গেও করেছে। সো আমার কাছে মনে হয় যে এটা সাকিবের প্ল্যান না, এটা কোচের প্ল্যান ছিল এবং টিমের প্ল্যান। বেসিক্যালি কোচ বা সাকিব না, এটা টোটাল টিমের প্ল্যান ছিল। কারণ কোচ এবং ক্যাপ্টেন মিলে যখন প্ল্যানটা সাজায় ওইটা টিম প্ল্যান হয়ে যায়, ওইটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোচ বা ক্যাপ্টেনের প্ল্যান থাকে না, ওইটা টিম প্ল্যান হয়। কালকে আমরা যেটা দেখেছি সেটা টিমের প্ল্যান ছিল এবং সেটাই করেছে। সো বোলিংয়ে আমার মনে হয় ওই জায়গাটা নিয়ে একটু ওয়ার্কআউট করতে হবে, লাস্ট 10 ওভার কে বোলিং করবে। আমরা পাকিস্তানের সঙ্গে ফেল করেছি, এখানেও লাস্ট 10 ওভার 97 রান হয়েছে কালকে, ইন্ডিয়া করেছে। সো এই জায়গাগুলো কাজ করতে হবে। আর আরও তো সময়ের সঙ্গে সঙ্গে আরও বিষয় আসবে, ওগুলো নিয়ে তো আমরা কথা বলবো। আমি একটু আপনার কাছে শুনতে চাই যে আপনি ইংল্যান্ডে খেলেছেন, আসলে সেখানে আপনার অস্ট্রেলিয়ার সাথে এটা দেখে লাভ নাই, আমি আসলে এগুলো টুকে রেখেছি যে জাস্ট আমার মনে করার জন্য, যে কারণ এত কথা আসলে ক্রিকেট নিয়ে, যে ক্রিকেট আসলে ভুল কিছু বলা যায় না, যা কিছু বলতে হয় সব কারেক্টলি বলতে হয়। তো সেই জন্য আমার জাস্ট আসলে টুকে রাখা, যে আমি যেন আসলে মুহূর্তের মধ্যে যেন আমার মনে পড়ে যায়। সেখানে আপনার একটা সেঞ্চুরি ছিল আসলে, এবং ইংল্যান্ডে আপনি কাউন্টি খেলেছেন, সেখানে আসলে প্রচুর অভিজ্ঞতা আমি বলবো। সেই জায়গাটা থেকে এই মুহূর্তে বাংলাদেশের প্ল্যানিংটা আসলে কি হওয়া উচিত, যেহেতু আজকেই আসলে আমাদের সময়, আসলে ওখানে যদিও আমাদের কথা শুনতে পাবেন না, কিন্তু আপনার কাছে কি মনে হয়? না, আমাদের এই টিমে মাত্র মাশরাফি একমাত্র ক্রিকেটার যে 2005-এ আমরা যে ওভালে খেলেছিলাম ওয়ানডেটা, সেই ম্যাচে ছিল মাশরাফি। আর বাকি সবাই কিন্তু যদিও অনেক এক্সপিরিয়েন্স, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তারা কিন্তু ওভালে প্র্যাকটিস ম্যাচ খেললো ইন্ডিয়ার সাথে। তার আগে কিন্তু আরেকটা প্র্যাকটিস ম্যাচ আমরা খেলেছিলাম 2010-এ, 3-ডে ম্যাচ। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে যেটা মনে হয় যে জুন জুলাইতে আসলে ইংল্যান্ডে ক্রিকেট খেলে খুবই
ভালো লাগে ব্যাটসম্যানদের জন্য। বিশেষ করে আমি বলবো যে প্রচুর রান করার সম্ভাবনা থাকে। উইকেটগুলো বিশেষ করে ওভালের উইকেটটা খুবই চমৎকার। আপনি যদি দেখেন ওভালের রেকর্ড যদি দেখেন, এখানে কিন্তু ম্যাক্সিমাম ম্যাচই 300+ রান করার মতন উইকেট থাকে। এবং আমার কাছে মনে হয় যে আমাদের প্লেয়াররা 10 দিন ছিল সাসেক্সে, তারপরে আয়ারল্যান্ডে গেল, আয়ারল্যান্ডে যে ট্রাই নেশন খেললো, সেখানে কিন্তু ভালো ক্রিকেট খেলেছে। এখানে এসে 2টা প্র্যাকটিস ম্যাচের রেজাল্ট, হান্নান ভাইয়ের সাথে আমিও একমত যে আসলে আমাদের লাস্ট আর কি আমাদের ফার্স্ট ব্যাটিংয়ে এবং বোলিংয়ে দুইটাই কিন্তু লাস্ট 10 ওভারের যে প্লেয়ার দরকার। আমি মনে করি যে ব্যাটিংয়ে যদি একটা পাওয়ার হিটার, আমাদের কিন্তু এটা শর্ট। আমরা চমৎকার খেলছি, কিন্তু আমাদের কিন্তু এই একটা জায়গায় একটা ইমপ্রুভ করা যেতে পারে। আমরা হয়তো বা খুঁজতে পারি যে একটা ভালো প্লেয়ার, যে না লাস্ট 10 ওভারের জন্য পাওয়ার হিটার। আমরা হয়তো বা 100 রান করতে পারবো যদি আমাদের সেট ব্যাটসম্যান থাকে। কোনো একটা জেনুইন ব্যাটসম্যান যদি খেলে শেষ পর্যন্ত, তখন হয়তো আমরা লাস্ট 10 ওভার 100 রান বা 80 রান করার সম্ভাবনা থাকে। কিন্তু আমাদের যদি সেট ব্যাটসম্যান না থাকে, যেই একটা নতুন ব্যাটসম্যান আসলে রান করতে পারে না। এই কারণে কিন্তু আমরা অন্য অন্য টিমের থেকে একটু পিছিয়ে আছি এই জায়গাটাতে। শেষের 10 ওভারও আমরা নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচ জিতলাম, সেখানে কিন্তু মুস্তাফিজ এবং রুবেল হোসেন অসাধারণ বল করেছিল লাস্ট 5-10 ওভার। তো এই 2টা প্র্যাকটিস ম্যাচে আমাদের লাস্ট 10 ওভারের বোলিংটা আসলে ভালো হয় নাই। তো আশা করবো যে এই প্রথম ম্যাচে মুস্তাফিজ ছিল না, রুবেল ছিল না, এই ম্যাচে আবার মাশরাফি রেস্টে ছিল। সব কিছু মিলে আর কি সবাইকে দেখা হয়েছে যে আসলে কেমন করে। এক্সপিরিয়েন্স যাদের একদমই নতুন, যারা এক্সপিরিয়েন্স নাই, তাদের এই কন্ডিশনে খেলার এক্সপিরিয়েন্স নাই। তা এই কারণেই আসলে প্র্যাকটিস ম্যাচগুলো সব কিছু পরীক্ষা করা হয়েছে। কিন্তু আমি আশা করবো যে মূল ম্যাচগুলো আমরা খুব ভালো খেলবো। আমি আরো কথা শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকেন, ফিরছি খুব শীঘ্রই। আরও একবার স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি, এবং দর্শক আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন। সেই সাথে আমাদের আজকের অতিথি, এবং আমি বলবো যে আমার পছন্দের দুজন অতিথি, মোহাম্মদ আশরাফুল এবং হান্নান সরকার। আমি একটু হান্নান সরকার আপনার কাছে শুনতে চাই যে টিম কম্বিনেশনটা আসলে কেমন হতে পারে কালকে, কারণ আমরা কিন্তু অনেককে দেখেছি যে সবাইকে দিয়ে আসলে ট্রায়াল করানো হয়েছে এবং সবার পারফরমেন্সও কিন্তু চোখে পড়েছে। সেই জায়গাটা থেকে কি মনে হচ্ছে যে কালকে টিম কম্বিনেশনটা কেমন, এবং কালকে ইংল্যান্ডের সাথে খেলা, যেটা মোহাম্মদ আশরাফুল একটু আগেই বলছিলেন যে ইংল্যান্ড কিন্তু খুব ভালো খেলছে, ঠিক এই সময়ে ভালো ফর্মে আছে, আমাদের জন্য ঠিক কতটা কঠিন হবে? কঠিন ম্যাচ তো অবশ্যই, ইংল্যান্ডের মাঠে খেলা, তারপর ইংল্যান্ডের যে পারফরমেন্স, রিসেন্টলি সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ উইন করা, সবকিছু মিলে কিন্তু ইংল্যান্ড চরম ফর্মে রয়েছে, নির্দ্বিধায় বলতে হবে। এখন বিষয় হচ্ছে আমাদের কিভাবে প্ল্যান সাজাবো বা কি করব। আমরা কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে যে জয়ের স্মৃতিটা নিয়ে এসেছি, সেটাই আমাদের মাথায় থাকবে। বাকি এই 2টা ম্যাচ যেভাবে আমরা কোচ বলেছি, আমরা যেভাবে বলছি যে ওয়ার্ম আপ ম্যাচ, ওয়ার্ম আপের মতোই চিন্তা করেছি। বাট মেইন ম্যাচে যখন আসছি, আমরা লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচের রেকর্ড নিয়ে আসছি, যেটা হলো নিউজিল্যান্ডের সঙ্গে আমরা উইন করেছি, এবং সেই ম্যাচে যে টিম কম্বিনেশনটা ছিল সোফার, সেটাই থাকবে আমার ধারণা। বিকজ যদি আনফর্চুনেটলি আমরা নাসিরকে মিস করছি, সেখানে হয়তো মিরাজকে দেখতে পাবো। এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের ব্যাটিং অর্ডার কিন্তু অটোমেটিক একটা সেট আপ মোটামুটি এখন ধারণা করা যায়। তামিম সৌম্য, 3-এ সাব্বির, 4-এ মুশফিক, তারপরে সাকিব, মাহমুদুল্লাহ, মুসাদ্দেক, এই 7 জন ব্যাটিং অর্ডার, এটাই মোটামুটি আমাদের এখন টিম সেট আপ রয়েছে। 8 নম্বর জায়গাটা নিয়ে প্রশ্ন থেকে যায়। সানজামকে খেলতে দেখেছি, নাসিরকে দেখেছি, মিরাজকে দেখেছি, রিসেন্টলি আয়ারল্যান্ডে খেলেছে। এখানে যেহেতু আয়ারল্যান্ড টিমে ইংল্যান্ড টিমের টপ 7-এর মধ্যে প্রায় 3 থেকে 4 জন লেফট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে, তো সেখানে একজন অফ স্পিনার চিন্তা করলে মিরাজের ব্যাপারটি আসবে। আর সানজামকে আমার মনে হচ্ছে আরেকটু সময় লাগবে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেট হওয়ার জন্য, যদিও সে ভালো বল করেছে আয়ারল্যান্ডের সঙ্গে, আয়ারল্যান্ডের মাটিতে। বাট ইংল্যান্ডের এগেনস্টে লেফট হ্যান্ড ব্যাটসম্যান রয়েছে, ওখানে মিরাজই মনে হয় থাকার সম্ভাবনা বেশি, এবং মিরাজই থাকবে আলটিমেটলি। আর বাকি 3 জন পেস বোলার, আমাদের মেইন পেস বোলার ক্যাপ্টেন তো থাকছেই, তার সঙ্গে আমাদের মুস্তাফিজ এবং রুবেল, এই 11 জনের টিমই আমরা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি। টিম কম্বিনেশনে আমার মনে হয় যে এর চেয়ে বেটার কম্বিনেশন এই মুহূর্তে নেই। নাসির থাকলে হয়তো অন্য চিন্তা করা হতো, যেটা আমরা দেখেছিলাম লাস্ট ম্যাচে নাসিরকে নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছিল। যেহেতু নাসির নেই, সেখানে মিরাজই খেলবে, সো টিম এই বেস্ট 11ই সাজানো যেতে পারে। আমি একটু আপনার কাছে শুনতে চাই যে সাব্বিরকে নিয়ে আসলে অনেকেই অনেক কথা বলছে যে সাব্বির যেহেতু
ব্যাটিং করছে একেবারে Number 3 সামনের দিকে, হ্যাঁ। তো সেখান থেকে সাব্বিরকে আসলে মানে সাথে যদি সাব্বির থাকে সেই জায়গাটাতে আসলে কাকে ভাবছেন, যে ইমরুলকে এরকমটা ভাবা হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে ফিট এটা? ইমরুল কায়েস আসলে ট্রাই নেশনে সুযোগ পায় নাই, কিন্তু এই কারণে কিন্তু প্রথম ম্যাচে প্র্যাকটিস ম্যাচে 61 করলো 62 বলে। সেই কারণেই ইন্ডিয়ার সাথে আমার কাছে মনে হয়েছিল যে আসলে আরেকটা সুযোগ দেওয়ার চেষ্টা করেছিল যে নাম্বার 3 পজিশনের জন্য, তাই কিন্তু তামিমকে রেস্ট দিয়ে হয়তো ইমরুল কায়েস ওপেন করেছিল ইন্ডিয়ার সাথে। নাম্বার 3 পজিশনটা আমি হান্নান ভাইয়ের সাথে আমিও একমত যে আসলে এখন যেই সিচুয়েশন এই 11টাই হয়তোবা খেলবে, কিন্তু নাম্বার 3তে ইমরুল কায়েস খেলাতে পারলে খুব ভালো হতো। এই কারণে তার কেরিয়ার রেকর্ড যদি দেখেন 29 অ্যাভারেজ, কিন্তু ইংল্যান্ডের সাথে তার অ্যাভারেজ কিন্তু 38। লাস্ট যে সিরিজটা খেললো বাংলাদেশে সেখানেও কিন্তু তার চমৎকার দুইটা পারফরমেন্স আছে, 100 এবং 70 করেছিল, প্র্যাকটিস ম্যাচও 100 করেছিল ইংল্যান্ডের সাথে। তো ওর ইংল্যান্ডের সাথে কিন্তু তার রেকর্ডটা খুব চমৎকার। তো নাম্বার 3 পজিশনটা হয়তোবা কোচ এবং ক্যাপ্টেন হয়তোবা এই ডিসিশনটা নিবে না, ইমরুল কায়েসকে খেলিয়ে হয়তোবা সাব্বিরকে রেস্ট দেওয়া, এই চিন্তা হয়তো তাদের নাই, কিন্তু করলে কিন্তু ভালো হতো। আমি কারণ সাব্বিরের আয়ারল্যান্ড সিরিজে নাম্বার 3 ব্যাটিং, আসলে নাম্বার 3 ব্যাটসম্যানের কিন্তু আরও আমার কাছে মনে হয় যে কনফিডেন্স থাকা উচিত অন্য অন্য প্লেয়ারদের। তার ব্যাটিং দেখে কিন্তু আমার কাছে মনে হয় না যে আসলে পরের যারা ব্যাটসম্যান তাদের মধ্যে ওই কনফিডেন্সটা ছিল, কারণ প্রথম 3টা ম্যাচই কিন্তু সে উইকেট থ্রো করে এসেছে, যদিও লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচে 65 করেছে, কিন্তু প্র্যাকটিস ম্যাচ দুইটাতে কিন্তু অতটা ভালো করতে পারেনি সাব্বির। তো এই জায়গায় হয়তো একটা বড় ডিসিশন নিতে পারে টিম সিলেকশন, ওরা চিন্তা করতে পারে হয়তো ইমরুল কায়েসের কথাটা, যেহেতু লাস্ট সিরিজটাও ইংল্যান্ডের সাথে সে ভালো খেলেছে। তো হয়তো এর সঙ্গে আমিও আসলে একমত যে আমাকে যদি টিম করতে বলা হতো আমি হয়তো বা 3 নম্বর পজিশনে ইমরুলকে চিন্তা করতাম, বাট রিসেন্টলি কোচের যে মনোভাব সাব্বিরকে নিয়ে যেভাবে চিন্তা ভাবনা করছে, বা নিউজিল্যান্ডের সঙ্গে লাস্ট ম্যাচে সাব্বির যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, সেইভাবে যদি দায়িত্ব নিয়ে খেলে তিনে ফাইন। কারণ আপনি দেখবেন সারা ওয়ার্ল্ড ক্রিকেটের যে টিমগুলো ডোমিনেট করছে, বা ইংল্যান্ডের কথা বলছি আমরা, যে যারা ভালো ক্রিকেট খেলছে তাদের 3 নম্বর পজিশনে খেলছে কে? রুট খেলছে, যে হলো ওই টিমের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলতে হবে। বিরাট কোহলি খেলছে ইন্ডিয়া টিমে, দ্যাট মিনস 3 নম্বর পজিশনটা উইলিয়ামসন খেলছে নিউজিল্যান্ডে। সো টপ প্লেয়ারগুলো কিন্তু সব টিমের 3 নম্বরে ব্যাট করে। আমরা সাব্বিরকে ছোট করছি না, বাট সাব্বিরের যে ব্যাটিং এর অ্যাপ্রোচটা সেটা নিয়ে একটু প্রশ্ন থেকে যায় কি যে নাম্বার 3 এ আসলে সাব্বিরের ওই ম্যাচুরিটিটা আসলে এখন এসছে কিনা, যে সে পুরোটাকে সময় আসলে রান করাতে পারবে, এবং তারপরে যে আমাদের মিডল অর্ডার যারা আছে এবং শেষে যারা ব্যাটিং করছে তারা পুরোটাকে আসলে রান করিয়ে নেবে। আপনি দেখেন যে আপনার কাছে এটা মনে হয় কিনা আপনাদের দুজনের কাছে? ওর ক্যারিয়ারটাই শর্ট, মাত্র 25 or 28 ম্যাচ খেলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট, এবং এখন এই কন্ডিশনটা কিন্তু একটু ডিফারেন্ট অন্য অন্য জায়গায় এশিয়ার থেকে, কিন্তু হয়তো বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার উইকেটের থেকে কিন্তু এখানে একটু এক্সট্রা বাউন্স করবে, যদিও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই থাকবে ওভালে এবং কার্ডিফে, কিন্তু বাউন্সটা কিন্তু একটু এক্সট্রা থাকবে। তো এইখানে নাম্বার 3 কিন্তু ওই বাউন্সটাই সাকিব আল হাসান কিন্তু খেলতে গিয়ে আপনার আউট হয়েছে না, ওইটাই মানে এখানে যেটা হয় হ্যাঁ ব্যাটিং সহায়ক উইকেট। কালকে আমরা দেখেছি শ্রীলঙ্কার সঙ্গে নিউজিল্যান্ড জিতেছে 356 রান চেস করে, প্রচুর রানের খেলা হবে আমরা ধারণা করছি। বাংলাদেশের খেলাও কিন্তু তাই হয়েছে, ফার্স্ট ইনিংসে 324 রান, আমরা ফেল করেছি। এই উইকেটে যেটা হবে, উইকেটে বাউন্স থাকবে, তবে খুব সুন্দর সিমে হিট করলে এই বাউন্সটার সুবিধাটা নেওয়া যাবে, যেটা ইন্ডিয়া কালকে করেছে। কালকে আমাদের ব্যাটসম্যানরা ফেল করেছে, সেখানে কিন্তু ইন্ডিয়ার বলারদেরও ক্রেডিট দিতে হবে, তারা কিন্তু খুব সুন্দর জায়গায় বল করেছে, ব্যাটসম্যানদের ভুল করতে বাধ্য করেছে। এবং খুব আমরা যেহেতু আপনি ক্রিকেট খেলেছি, আমরা সবাই ক্রিকেট খেলেছি, আমরা জানি সিমে হিট করলে কি সুবিধাটা পাওয়া যায়। একটা কাট করতে পারে, লেট কাট, মানে হিট করার পরে আরেকটা হলো এক্সট্রা বাউন্স, যেটা ইন্ডিয়া কিন্তু চমৎকার কাজে লেগেছে। 3জন বলার, উমেশ, ভুবনেশ্বর এবং বাকি যে 2জন ছিল সবাই কিন্তু ওই কাজটা করছে, স্পেশালি উমেশ আর ভুবনেশ্বর কিন্তু সেই কাজটা চমৎকার করেছে, যে সিমে হিট করেছে। সো এই উইকেটেও সিমে হিট করলে কিন্তু ভালো বল করা যায়। ব্যাটসম্যানদের জন্য সুবিধাটা হলো এখানে ব্যাটিং করার সহজ বা বেশি রান কেন হয়, বাউন্সটা ট্রু বাউন্স, কোথায় পরে কোন হাইটে যেতে পারে সেটার উপর শর্টস খেলাটা সহজ, এই জন্য ব্যাটসম্যানরা 300 রান করে ফেলে। তবে এই উইকেটে একটা টাফ টাইম যেতে যায়, শুরুতে যখন ব্যাটসম্যান যায় প্রথম 4-5 ওভার একটু সময় লাগে ওখানে সেট হওয়ার জন্য, সেট হয়ে গেলে শর্টস খেলা সহজ। সো এই জায়গাটা আমাদেরকে কাজ করতে হবে। কালকে কিন্তু যেটা আমরা ভুল করেছি, সেট হওয়ার সুযোগটা পাইনি, সবাই যে ওই আমার কাছে মনে হচ্ছে কি যে মানে বল সিলেক্ট করতে আমরা মনে হয় কিছুটা ভুল ছিল। এটা আমি আপনার কাছ থেকে শুনবো, আপনি কিভাবে আসলে সিলেক্ট করতেন এত সেঞ্চুরি। দর্শক কে আছেন আমাদের সাথে? আমি মোহাম্মদ ইউসুফ আছি। জি, প্রশ্ন করুন।
হ্যাঁ জি, আশরাফুল ভাইয়ের কথা বলছি। আসসালামু আলাইকুম আশরাফুল ভাই। ওয়ালাইকুম সালাম। জি শুনছি ভাই, বলেন। জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে যে গতকালকে আমাদের যে প্রস্তুতি ম্যাচটা হলো, আমাদের ব্যাটিংটা হঠাৎ বিপর্যয়ে যাওয়ার কারণটা কি একটু জানতে পারি ভাই? আপনি কিছু মানে আমার মতে কি মত দেবেন? জি। প্রশ্ন বুঝিনি আমি। আচ্ছা, আমার মনে হয় যে আপনি আমার মনে হয় আপনি টিভি সেটের সামনে বসে আছেন। আপনি সাউন্ডটাকে মিউট করুন এবং যে প্রশ্নটি করেছেন সেটি আরো একবার করুন। আমরা আসলে আপনার প্রশ্নটি বুঝতে পারিনি। জি হ্যাঁ, জি আশরাফুল ভাইয়া, জি শুনছি ভাই। বলতে চাচ্ছি যে গতকালকে আমাদের যে প্রস্তুতি ম্যাচটা হলো, হ্যাঁ জি মানে হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে যাওয়ার কারণটা কি একটু মানে ভেঙে বলবেন ভাই? আচ্ছা, আপনি সাথেই থাকেন। আমার মনে হয় যে আমরা এই ব্যাটিং নিয়ে শুরু থেকেই আসলে কথা বলছি যে ব্যাটিং এর আসলে কি প্রবলেম, সেটা কিন্তু আমাদের দুজন অতিথি এই বিষয় নিয়ে কিন্তু কথা বলেছেন। তারপরে ওনার সম্মানে আপনি যদি জাস্ট না 30 সেকেন্ড আর কিছু কি, বলেন। হান্নান ভাই যেটা বলছিল আসলে তাদের ওপেনিং যে বোলিং পার্টনারশিপটা ছিল, তাদের দুইজনের বোলিং এর পেসও কিন্তু অলমোস্ট 135 এর উপরে ছিল, এবং ওই 135 এর উপরে যদি আপনি সিম হিট করেন তখন কিন্তু বল অটোমেটিক ডানে বা বায়ে যায়, এবং আমরা সেট হওয়ার আগেই আসলে আউট হয়ে গেছি। আনলাকি যে সৌম্য সরকারের আউটটা ছিল কিনা আসলে ডাউট ছিল, সেখান থেকেই আসলে তারপরে সাব্বিরের একটা ভালো বল, যদিও শুরুতে এই ধরনের বলে ম্যাক্সিমাম ব্যাটসম্যানই আউট হয়, তার ফুটওয়ার্ক ছিল না ওই জায়গাটাতে। তো আমরা আর্লি আসলে বুঝার আগে 2-3টা উইকেট পড়ে যাওয়াতে আসলে আমরা ব্যাকফুটে চলে এসেছি। এবং রিসেন্টলি আসলে ইন্ডিয়ান বোলিং অ্যাটাকটা কিন্তু খুব চমৎকার। আমরা যদি দেখেন 4টা বলারই কিন্তু অলমোস্ট 135 এর উপরে বল করে, এবং তারা রিসেন্টলি আইপিএলে খেলে এসেছে, এক্সপিরিয়েন্স অনেক, আমাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স। এই কারণেই আসলে আশা করি না এই ধরনের পারফরমেন্স হয়ে গিয়েছে। আশা করব যে নেক্সট ম্যাচগুলোতে ভালো হবে, এটাই আশা করব। আমি একটা বিরতিতে যাব, কিন্তু ফিরে এসে আপনাদের দুজনের কাছে শুনতে চাই যে আমাদের ব্যাটসম্যানরা আসলে যেইভাবে ব্যাটিং করছে, যেটি আমি বলছিলাম যে শটগুলো আসলে সিলেক্ট করতে তারা কি কোনো দ্বিধাদ্বন্দ্বে আসলে ভুগছেন, সেটি একটু শুনবো। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকেন, ফিরছি খুব শীঘ্রই। আর একবার স্বাগত জানাচ্ছি উই লাভ স্পোর্টসের সাথে আছি মিশু চৌধুরী, এবং আপনারা জানেন আমাদের সাথে আছেন হান্নান সরকার এবং মোহাম্মদ আশরাফুল। এবং দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে ফোনে অংশগ্রহণ করতে পারেন। যেটি আমি বলছিলাম যে বাংলাদেশি ব্যাটসম্যানরা আসলে এই মুহূর্তে শট সিলেক্ট করতে আসলে কোনো দ্বিধাদ্বন্দ্বে আসলে ভুগছেন কিনা। না, এটা আসলে মনে হয় না, বিকজ আপনার এক ইনিংস দেখে যদি আমরা পুরো এটা একটা কমেন্টস করি, এটা আসলে ঠিক হবে না। আপনার লাস্ট ম্যাচে আমরা 324 করেছি, তার আগের ম্যাচে আমরা 270 চেস করে জিতে এসেছি, তার আগে আয়ারল্যান্ডের সঙ্গে আমরা 250+ রান করেছি, নিউজিল্যান্ডের সঙ্গে 256 করেছিলাম। সব কিছু মিলে একটা পারফরমেন্স। আমরা ওইখানে যাওয়ার পরে প্রায় 15 দিন আগে গিয়েছি, আয়ারল্যান্ডে একটা ট্রাই নেশন খেলেছি, এখানে এসে 2টা ম্যাচ খেলাম, এর মধ্যে একটা ইনিংস আমরা ফেল করেছি। এই একটা ইনিংসকে বিচার করে আমরা যদি তাদের এখন ব্যাটিং নিয়ে বা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এটা আসলে আমাদের অন্যায় হবে। কারণ 3 বছর যাবত যেই টিমটা আমাদের স্বপ্ন দেখে 9 থেকে 6 এনেছে, তাদের এক ইনিংস দেখে আমরা এটা জাজ করা ঠিক হবে না। আরেকটা বিষয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু এরকম ইতিহাস অনেক রয়েছে, টপ ফর্মে রয়েছে, ধাপাস করে এরকম ফেল করেছে। একটা ইনিংস হয়ে গেছে, একটা খারাপ দিন ছিল ওয়ানডে ক্রিকেটে, সেই দিনটা পার হয়ে গেছে, আমরা হ্যাপি। যেটা ওয়ার্ম আপ ম্যাচই ছিল, ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল না, রেকর্ডে ইন্টারন্যাশনাল ম্যাচের খাতায় থাকবে না। বাট হ্যাঁ, বল সিলেকশনের ব্যাপারে একটু সচেতন হতে হবে। কেন সচেতন হতে হবে? সিচুয়েশনটা রিড করতে হবে। সাকিব ওই সময় পুল খেলা, ইমরুল কায়েসের পুল খেলা, ওই জায়গাটা হয়তো বা না খেললে ভালো হতো। কারণ আমরা জানি যে ইনিশিয়ালি আপনি দেখবেন ইন্ডিয়ার 2 উইকেট পড়ে গিয়েছে, তখন কিন্তু কার্তিক কি করেছে, দিনেশ কার্তিক, হ্যাঁ কার্তিক এসে উইকেটে একে একে খেলেছে, কিন্তু কোনো এক্সট্রাঅর্ডিনারি শট খেলেনি। পরে যে 77 বলে 90 সামথিং, 77 বলে স্ট্রাইক রেট 100-এর উপরে, সেটা কিন্তু পরে করেছে। হার্দিক পান্ডিয়া যে ইনিংসটা খেলেছে, প্রথম সে 30 বলে করেছে 30-র মতো রান, পরের 24 বলে 50-এর মতো রান করেছে। দ্যাট মিনস এই উইকেটগুলো বলছে প্রথমে যে একটু সেট হতে হবে, একটু স্ট্রাইক রোটেট করে সুন্দর মিডলিং করে কনফিডেন্সটা নিতে হবে,
পরে কিন্তু শর্টস খেলা সহজ। সো এই জায়গাটা আমাদের ব্যাটসম্যানরা যদি একটু ওয়ার্কআউট করে, আমি শিওর যে এই মাঠে আর সবচেয়ে বড় সুবিধা হলো এই ওভালে কিন্তু আমরা আরও 2টা ম্যাচ খেলছি পরপর, যেখানে কালকে খেললাম আরও 2টা ম্যাচ খেলবো। সো সব কিছু মিলে এই সব বিষয়গুলো কিন্তু আমাদের ফরেই রয়েছে। মানে আবহাওয়াটা কি আমাদের দিকে সেটা বলছে, সবকিছু সুবিধাটা তো আমাদের দিকে। আমি আচ্ছা বলবো আমি একটু বলতে চাই যে এই যে বাংলাদেশ আসলে আমরা কিন্তু গতকালকের ম্যাচেও দেখেছি যে আপনার 2টো ক্যাচ কিন্তু ছেড়েছে, একটা হলো মুশফিক একটা ছেড়েছে এবং একটা ছেড়েছে বোধহয় আপনার একটু এবার নকল করি আর কি, লিখে রেখেছি আর কি, একটা মুশফিক ছেড়েছে একটা মোসাদ্দেক ছেড়েছে। সেই সাথে আমি যদি বলি ব্যাকফুটে যাই, সবকিছু মিলিয়ে 9টা এরকম 9টা ক্যাচ আসলে ছাড়া আছে। তো এই যে এতগুলো ক্যাচ, আসলে ক্যাচটা ছেড়ে দেওয়ার পর কিন্তু পুরো জিনিসটাই কিন্তু আপনার পাল্টে যাচ্ছে। তো সেই দিকটা আপনি একটু আপনার কাছে শুনতে চাই। অবশ্যই আমাদের সবকিছু লাস্ট ম্যাচে আপনি যদি ফিল্ডিং দেখেন, আমাদের ইমপ্রুভ হচ্ছে অনেক কিছু, ব্যাটিং বোলিং, কিন্তু আমাদের ফিল্ডিংটা কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে যে লাস্ট যে নিউজিল্যান্ডের সাথে আমরা যে ম্যাচটা উইন করলাম সেখানেও কিন্তু 4টা ক্যাচ আমরা ড্রপ করেছি। তো এই জায়গাতে আরো ইমপ্রুভ করতে হবে। পাকিস্তানের সাথে প্র্যাকটিস ম্যাচেও শুনেছি যে অনেকগুলো ক্যাচ ড্রপ হয়েছে। হ্যাঁ, তো এই জায়গাতে আমাদের একটু ইমপ্রুভ করতে হবে। অবশ্যই ওয়েদারের কারণেই হয়তো বা হতে পারে, কারণ আমাদের এখানে একটু গরম, ওইখানে একটু ঠান্ডার ওয়েদার, কিন্তু কনসেন্ট্রেশন আর একটু বেশি করতে হবে। কারণ আমাদের টিমটা যদি দেখেন, এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু আমাদের টিমের 7-8 জন আছে যে অলমোস্ট 10-12 বছর ধরে খেলছে, কিন্তু তাদের বয়স কিন্তু অত বেশি না, 30-র মধ্যেই আছে, 31-30 নিচেই। তো আমাদের ফিল্ডিংটা কিন্তু আরো বেটার হওয়া উচিত আমি মনে করি। একটা জায়গায় আমরা ইমপ্রুভ করতে পারি আর কি রাতারাতি, যদি আমরা চাই ফিল্ডিংটা। তো আমাদের কিন্তু আসলে ফিল্ডিংটা ওইভাবে ভালো হচ্ছে না, এটা সত্যি কথা। আমরা ম্যাচ উইন করছি, আমরা ভালো খেলছি, কিন্তু ম্যাক্সিমাম ম্যাচই দেখা যাচ্ছে যে আমাদের সিলি মিস্টেক হচ্ছে, ক্যাচ ড্রপ বা এবং পুরো কিন্তু এই জায়গাটাতে অবশ্যই প্লেয়াররাও সচেতন। আমি মনে করি যে ওরাও জানে যে এই জায়গাটা ইমপ্রুভ করতে হবে। তো এই জায়গাটা যত তাড়াতাড়ি ইমপ্রুভ হবে তত বেশি আমাদের জন্য। একটা ফোন নিব। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই শুনছি। জি, আমি মিরপুর থেকে মোহাম্মদ আবু কাউসার বলছিলাম। জি শুনছি ভাই, বলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, বাংলাদেশ 2টা প্রস্তুতি ম্যাচ খেললো, একটা পাকিস্তানের সাথে আর একটা ভারতের সাথে। তো পাকিস্তানের সাথে বাংলাদেশ 324 রান করলো, আবার ভারতের সাথে মাত্র 84 রানে হলো। 2 ম্যাচে ধরনটা একটু চেঞ্জ, হঠাৎ এরকম একটা ম্যাচে তো ভালো করলো, আবার একটা ম্যাচে খারাপ। আসলে এটার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এটা নিয়ে আমরা তো মানে অনেক শুরু থেকে এই ব্যাটসম্যানদের কথা নিয়ে কিন্তু বারবার করে আলোচনা করছি। আমার মনে হয় আপনি যদি শুরু থেকে প্রোগ্রামটা দেখে থাকেন তাহলে এর অ্যানসারগুলো কিন্তু অনেকবার দেয়া হয়েছে। আমরা একটু যেহেতু আমাদের আগামীকাল ইংল্যান্ডের সাথে ম্যাচ, সেই দিকটা একটু আসলে আসতে চাই, আর ব্যাকফুটে থাকতে চাই না, ফ্রন্ট ফুটে আসতে চাই। সেটা হচ্ছে ইংল্যান্ডের সাথে আমি যদি বলি যে ওদের ব্যাটসম্যানদের সাথে আমাদের মানে ওদের কম্বিনেশন মোটামুটিভাবে আপনাদের জানা কেমন হতে পারে, সেখান থেকে আমাদের আসলে কি করণীয় তৎক্ষণাৎভাবে? কারণ স্কোর আমরা যেটা এতদিন ধরে বুঝে গেছি যে এই রকমই হাই স্কোরিং ম্যাচটাই হবে। না, এটা কিন্তু আমরা আগে থেকে ধারণা করছিলাম। আমরা কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপেও দেখেছি টসটা সেই ক্ষেত্রে কতটা জরুরি হবে কালকের ম্যাচে। টসটা অবশ্যই খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হতে পারে, বিকজ আমার পার্সোনাল অপিনিয়ন, আমরা চেস করাটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না। এই জন্য যে 300 রানের খেলা হবে আমরা ধরে নিতে পারি। ইংল্যান্ডের যে ফর্ম রয়েছে, যে ব্যাটিং অর্ডার রয়েছে, 300 রান হবে এটা ধরে নেওয়া যায়। আমরা যত ভালো বোলিংই করি 300 রানের নিচে আটকানোটা আমাদের এক্সট্রাঅর্ডিনারি বোলিং করতে হবে। বাট নর্মালি যদি আমরা দেখি উইকেটের ক্যারেক্টার, কন্ডিশন, কাদের সঙ্গে খেলা, ইংল্যান্ড তাদের নিজেদের মাটিতে, ওভালের উইকেট, রেকর্ড বলছে 300 রানে খেলা হবে, সব কিছু মিলে 300 রান চেস করতে হবে। আমাদের বাংলাদেশ টিম 300 রান চেস করার মতো অ্যাবিলিটি আমাদের কতটুকু আছে? খুবই রেয়ার। আমরা চিন্তাও করতে পারি না 300 রান চেস করবো। 270-80 আমাদের ওই অবস্থায় আমরা এখন আছি, বাট 300 রান প্লাস টাফ। সেই ক্ষেত্রে আমার মনে হয় টসটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আমরা যদি আগে ব্যাট করি, আমরা 300 রান করার অ্যাবিলিটি রয়েছে, তখন আমাদের যে বোলিং মোস্তাফিজ রয়েছে স্পেশাল মানে কাটার মাস্টার, তারপরে রুবেল চমৎকার ফর্মে রয়েছে, মাশরাফির ক্যাপ্টেন্সি, মাশরাফির কিছু স্পেল শুরুর থেকে কয়েকটা স্পেল, এবং গতকালকে কিন্তু মোস্তাফিজের প্রথম বলে কিন্তু স্পেলগুলো কিন্তু মানে একটু ভালো ছিল। রুবেল ফার্স্ট বলে উইকেট পেয়েছে। এই যে আমরা যদি একটা বড় রান উইকেটে দেই, তারপরে যদি আমরা বোলিং দিয়ে আটকানোর চেষ্টা করি, আমার মনে হয় সেটা আমাদের জন্য সহজ হবে। আদারওয়াইজ যদি আমরা চেস করতে যাই, 300 রান চেস করা আমাদের জন্য অবশ্যই কঠিন হবে। সো টসটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে আমার মনে হয়। মোহাম্মদ আশরাফুল, আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে সেম মনে হয়, যদিও এই ওভালের আপনার রেকর্ড কিন্তু অনেক হাই স্কোরিং ম্যাচ, এবং ইংল্যান্ড লাস্ট যে দুইটা লাস্ট সিরিজটা তো লাস্ট ম্যাচটা ভালো খেলে নাই, ওরাও কিন্তু 20 রানে 6 উইকেট পড়েছিল, সেখান থেকে 150 করলো।
কিন্তু তার আগের 2টা ম্যাচ কিন্তু 300+ রান করেছে। তো ইংল্যান্ড এই মুহূর্তে অবশ্যই খুব ডেঞ্জারাস একটা সাইড, এই ট্রফিটা নেওয়ার মতন একটা টিম। তো আমাদের আসলে আমিও হান্নান ভাইয়ের সাথে একমত যে আসলে টসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি আগে ব্যাটিং করে একটা ভালো একটা স্কোর করতে পারি, কারণ একটা নিউ উইকেট আর 50 ওভার ইউজ করা উইকেটে কিন্তু আমাদের বোলারদের হেল্প থাকবে আমি মনে করি, বিশেষ করে মুস্তাফিজ, সাকিব তাদের হয়তো একটু হেল্প পেতে পারে পরের দিকে। তো টসটা ইম্পর্টেন্ট। এবং আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে আসলে আমাদের ভালো কিছু করতে হলে আসলে আমাদের সিনিয়র প্লেয়ারদেরই ভালো করতে হবে, বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যান যারাই ব্যাটিং করবে। পাকিস্তানের সাথে ভালো হওয়ার পিছনে কিন্তু তামিম 100 করেছে। একটা ব্যাটসম্যান যদি টপ অর্ডার ব্যাটসম্যান, টপ 3 থেকে একটা ব্যাটসম্যান যদি বড় একটা ইনিংস খেলে, তখন কিন্তু পরের ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে যায় খেলাটা। তো এই কারণে আমি আশা করব যে ইংল্যান্ডের সাথে যদি কোনো ব্যাটসম্যান সেট হয়, সে যেন বড় একটা ইনিংস খেলে, 100+ যদি করতে পারে, তখনই আমাদের রানটা অটোমেটিক 270 280+ হবে। আর আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি। আচ্ছা, আরেকটা জায়গায় আমরা যেটা আসলে প্রথমে বলেছে, ব্যাটিং এ আমরা কিন্তু লাস্ট 5 ওভারে করেছিলাম 37। সো এই জায়গাটায় আমাদের যেহেতু এখন ওই জায়গার ব্যাটসম্যান নেই, আমাদের দায়িত্ব হবে যেটা বললো যে টপ অর্ডার যারা সেট হবে তারা 40 ওভারের পরে অবশ্যই একজন ব্যাটসম্যানকে 50 ওভার পর্যন্ত খেলতে হবে টপ অর্ডার থেকে। এবং একটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের তামিম শুরুটা খুব ভালো শুভ সূচনা সবসময় করে এসছে, এবং এরপরে আমরা মেহেদি মিরাজ, সাব্বিরের কাছ থেকে ভালো স্কোর পেয়েছি, সেই সাথে এর পরবর্তীতে মিরাজ এবং বা মোসাদ্দেক তারাও কিন্তু ভালো করেছে, সেই সাথে মাহমুদুল্লাহ রিয়াদ। এখন কিন্তু দেখছি যে সবকিছু মিলে কেমন জানি একটা খুব মানে কি বলবো যে মানে একটু অন্যরকম আবহাওয়া, আসলে কেউই না না না, জাস্ট লাস্ট ম্যাচের আবহাওয়াটার জন্য আপনার কাছে মনে হচ্ছে অন্যরকম। লাস্ট ম্যাচের মানে আমি চাই এই আবহাওয়া যেন আসলে না থাকে। আমাদের ব্যাটিং খুবই ভালো হচ্ছে। আপনার দেখেন আয়ারল্যান্ডের সাথে আমরা যেই ধরনের উইকেট ছিল ফার্স্ট ম্যাচটাতে, ওই উইকেটে 4 উইকেট পড়ার পরে কিন্তু মাহমুদুল্লাহ এবং তামিম যে পার্টনারশিপটা দিয়েছে 150, বৃষ্টির কারণে খেলা হয়নি। তো আমাদের ব্যাটিং এখন অনেক এক্সপিরিয়েন্স। দেখেন আমাদের টিমে যারা আছে তারা কিন্তু অলমোস্ট 10 থেকে 12 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। আমাদের এই 11 জনের মধ্যে কিন্তু 7জন ক্রিকেটার অলমোস্ট 11-12 বছর ধরে ইন্টারন্যাশনাল খেলছে। অন্য টেস্ট আর কি টিমগুলোতে কিন্তু এই ধরনের প্লেয়ার পাবেন খুব কম এখন রিসেন্টলি। এই কারণেই কিন্তু আমাদের রেজাল্ট 9 থেকে এখন 6 এসেছে র্যাঙ্কিং এ, বিকজ অফ আমাদের অনেকগুলো প্লেয়ার একসাথে অনেক দিন ধরে খেলছে। তো আমি বিশ্বাস করি যে যারাই সেট হবে তারাই যেন বড় ইনিংস খেলে, তাহলেই রানটা বড় হবে। সেটা, এবং সবাই কিন্তু বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশ টিম আসলে বেস্ট টিম। আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই, আমি আপনার কাছে শুনতে চাই যে বোলিং কম্বিনেশনটা আসলে কি হতে পারে, যেহেতু রুবেল খুব ভালো করছে এবং তাসকিনের কথা কিন্তু আমরা একটা শোতে আলোচনা করেছি যে এত বেশি গতি রাখতে যেয়ে সে কিন্তু তার মানে স্পেলটা বা সবকিছু ঠিক রাখতে পারছে না, সেখান থেকে ছোট্ট করে শুনতে চাই। আসলে আমার মনে হয় যে এখানে খুব বেশি অপশন নেই। মাশরাফি যেহেতু ক্যাপ্টেন এবং মাশরাফি অটোমেটিক খেলবে পেস বোলার হিসেবে, মুস্তাফিজ রয়েছে, রুবেল চমৎকার বোলিং করছে, সো এই 3জন পেস বোলার। আর যেহেতু ইংল্যান্ডের সঙ্গে খেলা, পেস বোলার 4 জন না খেলে 2 জন স্পিনার অপশনটা আমাদের রাখতে হবে। সাকিব রয়েছে আর মিরাজ যেহেতু থাকছে, আমার মনে হয় যে অটোমেটিক এই 5 জন বোলার নিয়ে খেলবো। কাকে কখন বোলিং করবো, কোন সিচুয়েশনে বোলিং করাতে হবে, এই জিনিসগুলো মাশরাফির সেই ক্যাপ্টেন্সি আমরা দেখতে চাই। তার হাত ধরে সেই ক্যাপ্টেন্সি, সেই বোলিং চেঞ্জিং, ফিল্ডার হ্যান্ডেলিং, এই জায়গাগুলোতে যদি ওয়ার্কআউট করতে পারে, আমি শিওর বোলিংয়ে আমরা সাকসেস কালকেও পাবো। বাট আমাদের সবার মাথায় রাখতে হবে ইংল্যান্ড কালকে 300 রান করবে, এইটা মেনে নিয়ে চেস করতে হবে, এইটাও মেনে নিতে হবে। ওই মানসিকতা আমাদেরকে খেলতে হবে যদি আমরা চেস করি। তবে আমরা যদি টসে ওন করি তাহলে আমার মনে হয় যে আমাদের ব্যাটিংটা নেওয়াটা সবচেয়ে অবশ্যই, সেটা তো আমরা আগে আলোচনা করেছি। হ্যাঁ, সেটা বুদ্ধিমানের কাজ। এবং ব্যাটিং করলেও কিন্তু আমাদের এই উইকেটে, এই মাঠে ইংল্যান্ডের এগেইনস্টে 300 রান তাদেরকে বোর্ডে দিতে হবে। সেটার আটকানোর জন্য, বোলারদেরকে একটা পুঁজি দেওয়ার জন্য আমার মনে হয় 300 রান বোর্ডে দিতে হবে, বোলাররা সেটা আটকাবে। এবং আমার মনে হয় যে কালকে আমরা আসলে একটা বেস্ট খেলা দেখব, যেটি হাড্ডাহাড্ডি লড়াই হবে, আসলে সেটাই দেখতে চাই এবং সবার আসলে বেস্ট পারফরম্যান্সটা দেখতে চাই। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শক, এই ছিল আমাদের কালকে বাংলাদেশের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সূচনা আসলে ইংল্যান্ডের সাথে, এবং আমরা চাই যে বাংলাদেশের যেই ভাবে তারা আসলে হাড্ডাহাড্ডিভাবে আসলে খেলে, সেই খেলাটাই আসলে আমরা দেখতে চাই এবং সবার পারফরম্যান্স তুখরে থাকবে। এবং সেই সাথে আপনারা সবাই সাথে ছিলেন নিউজ 24-এ। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে।